আমাদের কালকে কথা মতো যথারীতি আজকে নতুন ইউটিউব চ্যানেল আমরা লঞ্চ করলাম শুধুমাত্র প্ল্যাটফর্মটাকে বেহতার বানানোর জন্য। তা আজকে আমাদের যেহেতু কালকে ইলেকট্রিক পোটেনশিয়ালের ডিসকাশনটা ছাড়া গিয়েছিল, সেই ইলেকট্রিক পোটেনশিয়ালটাকে খুব ছোট আকারে এবং একটা বন্ধু হোপফুলি নামটা না ভুলে গেলে ওয়াসিম ওয়াসিম স্যার আমাকে জিজ্ঞেস করেছিলেন ওই মানে ডাইপোল মোমেন্টের রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ড এবং পোটেনশিয়ালটা কি। এই ছোট ছোট জিনিসগুলো ছোট ছোট টপিক হিসেবে এখানে আপলোড করে দিচ্ছি, কারণ সবাই তো সবসময় সমান সময় হচ্ছে না। মনে করুন কেউ হয়তো টিউশন পড়াচ্ছেন, কেউ হয়তো অন্য কোনো কাজে যোগ আছেন, তাই না? কেউ হয়তো বাইরে কোথাও যাচ্ছেন, সেই সময় এসে উপস্থিত হতে পারছেন না। যারা ফিজিক্সের আছেন তাদের অতটা সমস্যা হওয়ার কথা নয়, তারা শুধুমাত্র ঝালিয়ে নিতে পারবেন। যারা কেমিস্ট্রি থেকে আছেন তাদের হয়তো একটু দরকার পড়ছে, যেমন আমার কেমিস্ট্রিটা দরকার পড়ছে। আমরা তো সবাই বন্ধু সহপাঠী, তাই না এখানকার? তা চলুন আজকে প্রথম ভিডিও, ফার্স্ট ভিডিও আমরা আপলোড করছি এবং আশা করছি কোনো ভুল ত্রুটি হলে সবাই বন্ধুগণ সহপাঠী ক্ষমা করবেন। ইউটিউব চালানোর কোনো রকম অভিজ্ঞতা আমার নেই, শুধুমাত্র বেহতার এই প্ল্যাটফর্মটাকে, এই গুগল মিটটাকে, গ্রুপটাকে আরও কী করে বেহতার বানানো যায়, আমাদের একে অপরের উপকারে লাগতে পারে সেই কারণে। ঠিক আছে, আপনারা সবাই যদি নিজেদের নলেজ, নিজেদের জ্ঞানের ওপরে কন্ট্রিবিউশন করেন, তবে আমরা এই প্ল্যাটফর্ম থেকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন পেতে পারবো। যার যে বিষয়ে জ্ঞান আছে সে সে বিষয়েই বলবেন, কোনো অসুবিধা নেই। আমি আমার দিক থেকে ইনিশিয়েটিভটা শুরু করেছি, আপনাদেরও কেউ শুরু করতে পারেন। আজকে ফার্স্ট ভিডিও আমরা যার উপরে আপলোড করব বা বলবো, আজকে প্রথম ক্যামেরার সামনে বলছি, হতেও পারে কোনো ভুল ত্রুটি আছে, তা সেই ভুল ত্রুটিটা নিজের সহপাঠী ক্ষমা করবেন। দেখুন, তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো তড়িৎ বিভব। দেখুন, তড়িৎ বিভব আমাদের মাদ্রাসা সার্ভিস বা এসএসসি পরীক্ষার জন্য কতটা পড়তে হবে, কী কী পড়তে হবে। তড়িৎ বিভব সম্বন্ধে পড়তে হবে। তড়িৎ বিভব কি মানে এর সম্বন্ধে একটু ডিটেলসে জানবো, যে এর এসআই ইউনিট কি, সিজিএস ইউনিট কি, এর একটা নতুন ইউনিট আসবে ইএমই ইউনিট, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এই তিনটে কি জিনিস, এদের মধ্যে রিলেশন কি, এটা সম্বন্ধে জানবো একটু। তড়িৎ বিভবের ম্যাথমেটিক্যাল ডেফিনেশন কি, মানে যে ডেরিভেশন, সেটা সম্বন্ধে জানবো। কোনো একটা পয়েন্ট চার্জের জন্য কোনো একটা ইলেকট্রিক পোটেনশিয়াল কি হবে কোনো একটা পয়েন্টে, সেটা সম্বন্ধে জানবো। এবং মোটামুটি আরও দু চারটে জিনিসের সম্পর্কে আমরা, কোনো একটা বিন্দু দুটো যদি পয়েন্ট চার্জ থাকে তাহলে তার মধ্যে মাঝখানে পোটেনশিয়াল কী হবে, উদাসীন বিন্দুতে পোটেনশিয়াল কী হবে সেটা জানবো। তা ভিডিও খুব একটা লম্বা করব না, ভিডিও ছোটোর মধ্যে করার চেষ্টা করবো, কারণ প্রত্যেকটা টপিকের উপর আমি চাইছি যে আলাদা আলাদা করে ভিডিও দিতে। চলুন তাহলে শুরু করা যাক। আমরা এখন পড়ছি বন্ধুরা ইলেকট্রোস্ট্যাটিক। ইলেকট্রোস্ট্যাটিক, দেখুন ইলেকট্রোস্ট্যাটিকের মধ্যে আমাদের চারটে জিনিস ছিল। এক ছিল চার্জ, যদিও এটা আলাদা করে কোনো কিছুর মধ্যে পড়ে না, চার্জের মানে আধান ছিল। আর একটা ছিল কি বলুন তো, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড। আর একটা ছিল যেটা আজ আমরা আলোচনা করব, ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। আর একটা আছে আমাদের ক্যাপাসিটি। এই চারটে টপিক আমরা শেষ করতে পারলে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক পোর্শনটা শেষ হবে। সিলেবাস আমাদের অনেক বড়, সময় আমাদের অনেক কম, সেই জন্য আমরা দু তিনটে মাধ্যমকে চেষ্টা করছি। যেমন মনে করুন এটা শেষ হলো, এর উপরে একটা মক নিলাম আমরা, তাই না? আবার পরেরটা শেষ হলো, পরের সম্বন্ধে একটা মক নিলাম। মেকানিক্স শেষ হলো, মেকানিক্সের কিছুটা পার্ট মক নিলাম। আজকে আমরা এই জায়গাটা শেষ করে ফেলেছি চার্জেসটা, ইলেকট্রিক ফিল্ডটা মোটামুটি একটা হাইলাইট করে নিয়েছি। আজকে আমরা পোটেনশিয়াল সম্বন্ধে জানবো। তা ইলেকট্রিক পোটেনশিয়াল বলতে কি বুঝি, যেহেতু আমরা ইলেকট্রোস্ট্যাটিক পড়ছি তাই স্ট্যাটিক চার্জের কথা বলতেই হবে। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক যদি চার্জ থাকে তাহলে তার একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে অবশ্যই। বলছে কোনো একটা টেস্ট চার্জ কি, টেস্ট চার্জ কি বলেছিলাম, টেস্ট চার্জের ডেফিনেশন কি ছিল আপনারা সব জানেন। টেস্ট চার্জের ডেফিনেশন ছিল যে এই চার্জের মান সর্বদাই পজিটিভ হবে আর এই চার্জের মান সর্বদাই 1। এটাকে টেস্ট চার্জ বলা হয়। মানে টেস্ট চার্জ আমরা ধরে নিচ্ছি, সবসময় যে ধরতে হবে তার কোনো মানে নেই, কিন্তু টেস্ট চার্জ আমরা ধরে নিচ্ছি যাতে আমাদের একটা সুবিধা হয়। বলছে অসীম থেকে ইনফিনিটির একটা জায়গা থেকে এই চার্জটাকে তুলে এনে এই ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা বিন্দুতে, যদি এ বিন্দুতে আপনি বসাতে চান, তাহলে তো আপনাকে এই জায়গাটা আসতে গেলে কোনো কার্য করতে হবে না, কারণ এখানকার ইলেকট্রিক ফিল্ড মনে করুন আর এখানকার ইলেকট্রিক ফিল্ড আলাদা ছিল। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যেতে গেলে এই যদি একটা চার্জ এখানে ঢুকে প্রবেশ করলো, তাহলে আইদার বা আকর্ষণ বা বিকর্ষণ বলের বিরুদ্ধে একটা কাজ করতে হবে। তাহলে এটা তো পুরোটার মধ্যে ইলেকট্রিক ফিল্ড ছিল যখন আপনি এটাকে নিয়ে আসছেন। এখান থেকে তুলে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হবে সেটাকেই আমরা বলবো বিভব। এবারে বলবেন
যে বিভবের সংজ্ঞা আপনি বললেন যে অসীম দূরত্ব থেকে কোনো একটা ইউনিট আধানকে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেইটাই হলো সেই বিন্দুর তড়িৎ বিভব। বিভবের একক হলো ভোল্ট, সেই জন্য এটাকে ভি দ্বারা প্রকাশ করেছি। কেমন? বিভবের একক হলো ভোল্ট, সেই জন্য ভি দ্বারা প্রকাশ করেছি। তাহলে মনে করেন আমি বি বিন্দু থেকে আনছি এ বিন্দুতে, তাহলে আমার তড়িৎ বিভবের সংজ্ঞা অনুসারে লিখব কিউ জিরো ইন্টু ভি এ মাইনাস ভিবি। যেখানে এনেছি সেখানটা মাইনাস, যেখান থেকে আসছি সেখানটা। এটা হলো আমাদের তড়িৎ বিভবের সংজ্ঞা। অসীম দূরত্ব থেকে কোনো একটা টেস্ট চার্জকে বা আধানকে, একক আধানকে যদি আমি তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে চাই, তাহলে এই বিন্দু এবং ওই বিন্দু এই দুটোর মাঝখান থেকে যে পথটা দূরত্ব অতিক্রম করলো, সেটা অতিক্রম করতে যে পরিমাণে কার্য করতে হবে, যদি বি থেকে এতে আসে তাহলে এটা এবি বা এক্সটার্নাল এজেন্ট, এটা তো এক্সটার্নাল এজেন্টকে দিয়ে কাজ করতে হবে, কারণ এ তো নিজের আসতে পারছে না, এটা তো নিজের আসতে পারছে না, আমরাই তুলে নিয়ে আসছি। দেখুন ম্যাথমেটিক্যালি এটা অনেক বড় ব্যাখ্যা দেওয়া যেতে পারে, কিন্তু আমাদের যেহেতু এক্সামটা থিওরি ওরিয়েন্টেড ম্যাক্সিমাম হবে, তার জন্য আমরা যতটুকু ম্যাথ না করলে নয় ততটুকু ম্যাথের উপরে জোর দিচ্ছি। ঠিক আছে, এটা কি বলা হলো? বিভব। তাহলে বিভব যখন আমরা পড়লাম, তাহলে দেখবেন ইলেকট্রিক ফিল্ড যখন পড়েছিলাম একটা টেস্ট চার্জের জন্য বা একটা স্থির চার্জের জন্য, তাহলে ইলেকট্রিক ফিল্ড কি রাশি পড়েছিলাম? ইলেকট্রিক ফিল্ড ছিল একটা ভেক্টর রাশি, তাই ভেক্টর কোয়ান্টিটি ছিল, ভেক্টর রাশি ছিল। তাহলে এখানে যদি বিভব আমরা পড়েছি, তাই আমরা প্রথম কি জানবো বলুন তো, যে বিভব ক রকমের হতে পারে? বিভব পজিটিভ হতে পারে, এটা এখন না পড়লে ভালো। বিভব কি রাশি আগে পড়ি। বিভব হলো একটি স্কেলার রাশি। বিভব হলো একটি স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি নয়, মানে এর কোনো দিকের কোনো ব্যাপার থাকবে না। বিভব হলো একটি স্কেলার রাশি। তাহলে এখানে আমি লিখতে পারি যে তড়িৎ বিভব হলো, এটাও পরীক্ষায় চলে আসতে পারে বন্ধুরা, স্কেলার রাশি। কি রাশি? একটি স্কেলার রাশি। তাহলে এটা মুছে দিলাম এখানটা। বিভব সম্বন্ধে আমরা একটু জানলাম যে বিভব হলো অসীম দূরত্ব থেকে কোনো একটা ইউনিট চার্জকে বা ওই একক আধানকে যদি কোনো একটা তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনা হয়, তো যে পরিমাণ কার্য করতে হবে সেটাকে বলা হবে তড়িৎ বিভব। এখান থেকে দেখবেন এই ফর্মুলাটা একটু মনে রাখা দরকার, যে অসীম দূরত্বে না এর বিভবটাকে জিরো ধরা হয়, ইনফাইনাইট যে ডিস্টেন্সে ওটাকে জিরো ধরা হয়। তাহলে এইটাকে একটু ক্যালকুলেশন করে লিখতে পারি আমি, যদিও লেখার দরকার পড়ে না। কেন দরকার পড়ে না? শুধু মাত্রাটা বের করার জন্য দরকার পড়ে। দেখুন কিউ ইন্টু ভি মানে ভি এ, বিটা তো জিরো, তাহলে ভি এ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে ওয়ার্ক ডান সমান কিউ ইন্টু ভি। তাহলে কিউ ইন্টু ভি সমান ওয়ার্ক ডান, তাহলে ভি সমান কি? ডাব্লু বাই কিউ, ওয়ার্ক ডান বাই চার্জ। এই ডেরিভেশনটা আমার দরকার কিসের ক্ষেত্রে? না এর মাত্রা বের করার জন্য। ভালো করে বুঝুন, আমরা যখন একটা নতুন কোনো ডেরিভেশন পড়বো, এখানে পড়েছি কি ভি, ভি হলো একটা আপনার পোটেনশিয়াল, নতুন জিনিস পড়ছি, নতুন জিনিস যেহেতু পড়েছি তাই জন্য এর মাত্রা পড়বো একক পড়বো। এর মাত্রা পড়ার জন্য আমাকে তো একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন লাগবে, সেটা হলো এটা ভি ইকুয়াল টু কিউ বাই এ, ডাব্লু বাই কিউ। ঠিক আছে, যারা ফিজিক্সের আছেন তাদের আশা করছি কোনো কিছু লেখার দরকার পড়বে না। যারা কেমিস্ট্রি বন্ধু আছেন চেষ্টা করবেন একটা খাতা নিয়ে বসতে, যে ডেরিভেশনগুলো ছোট ছোট যেগুলো পরীক্ষা ডিরেক্টলি, যেমন আগের দিন পড়েছিলাম টাউ ইকুয়াল টু পি ইকুয়াল টু সি, এরকম আরও অনেক কিছু এসে যাবে। তা ওই জিনিসগুলো একটু লিখে নেবেন, যখন কেমিস্ট্রিকে পড়াবেন তখন আমিও লিখে নেবো, আমার দরকার পড়বে। আর ফিজিক্সে যারা আছেন তারা তো সব কিছু জানেন, এর ভেতরে আরও অনেক কিছুই আছে যেগুলো আমরা হয়তো ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, শুধুমাত্র আমাদের পরীক্ষা এক্সাম ওরিয়েন্টেড যেটুকু দরকার সেটুকু পড়ে যাচ্ছি। তাই মুছে দিচ্ছি, একটু লিখে নিন, এটা এটা দরকার পড়বে। এরপর যেহেতু বিভব সম্বন্ধে পড়লাম, একটা পয়েন্টের অ্যাকচুয়ালি বিভব কিন্তু কোনো একটা পয়েন্টের বের করা যায় না, আমাকে সবসময় পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হয়, সবসময় পোটেনশিয়াল ডিফারেন্স। মনে করুন এখানে একটা পয়েন্ট আছে কিউ এ, মানে এ পয়েন্টে কিউ আর বি পয়েন্টে কিউ, কিউ টু। ঠিক আছে, এদের মধ্যে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হয় সবসময়। ঠিক আছে, ওখানে দেখুন পোটেনশিয়াল ডিফারেন্সই বের করেছিলাম, কি বের করেছিলাম? ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি। সে আলাদা বিষয় যে আমি ভিবিটাকে জিরো ধরে নিয়েছিলাম, যে আমার একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন বের করলাম কিউ ইকুয়াল টু এই ডাব্লিউ সমান কিউ ভি। তাহলে আমি ভি যেহেতু নতুন শিখেছি তাই ভি টার্মটাকে লিখলাম ডাব্লিউ বাই কিউ।
এর মাত্রা বের করতে হবে, মাত্রা বের করতে আমি পারবো, যখন মাত্রা বের করবো তখন দেখছি। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বলতে যে এই বিন্দুটার সাপেক্ষে এর ভোল্টেজ কত, মানে এটা কত, আর এর সাপেক্ষে এটা কত, এই দুটোকে বিয়োগ করে দিলে পোটেনশিয়াল ডিফারেন্স বেরিয়ে যাবে। এটা হলো পোটেনশিয়াল ডিফারেন্স, মানে বিভব পার্থক্য। পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য হলো ভিবি মাইনাস ভিএ মাইনাস ভিবি, বা যদি বি থেকে ধরি তাহলে ভিবি মাইনাস ভিএ, এরকম হবে একটা জিনিস। এরপর আমরা জানবো যে এই বিভব সম্পর্কে যেটা পড়লাম, যেটা বিভব ভি পড়লাম, এর তো একটা একক আছে, এর একক থাকবে, একটা এসআই একক থাকবে, একটা সিজিএস একক থাকবে। এখানে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে রাখি, যেখানে একটা নতুন একক থাকবে ইএমইউ একক, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। ঠিক আছে, তাহলে এই ভোল্টের মানে বিভবের, এই যে বিভব পোটেনশিয়াল, এই তড়িৎ বিভবের এসআই একক হলো, বিভবের এসআই একক হলো 1 ভোল্ট, মানে ভোল্ট, 1 ভোল্ট নয়, ভুল বলছি, ভোল্ট। এবার বলবেন যখন ভোল্ট আছে তখন ইউনিট ভোল্টই হবে, তাহলে 1 ভোল্ট কাকে বলে তার একটা ডেফিনেশন আছে, এটা পরীক্ষাতে দেখুন, আমরা তো আন্ধারে তীর মারছি তাই না, কি জিজ্ঞেস করবো পরীক্ষায় কিছু জানি না, যতটুকু কনসেপচুয়াল আমার মাথার মধ্যে থাকলে আমি কোশ্চেন করার একটা প্রবাবিলিটি আছে, আমরা সেটা পড়ে যাবো। তাহলে 1 ভোল্ট কাকে বলবো, ভোল্ট হলো এসআই ইউনিট। দেখুন একটু আগে কি বললাম, যে ভোল্ট কাকে বলবো, যে ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি, তাহলে ভি সমান ডাব্লিউ বাই কিউ। দেখুন এটা যদি ইউনিট হয় তাহলে এটাও ইউনিট হবে, এটা ইউনিট হবে, তাহলে এসআই পদ্ধতিতে কি এটা 1 জুল, আর নিচেরটা কি হবে 1 কুলাম। চার্জের এসআই কি কুলাম, আমরা পড়েছি আগের ভিডিওতে বা আগের ক্লাসে যখন গোলমিটার পড়েছিলাম। 1 কুলাম আধান বিশিষ্ট, মানে অসীম থেকে 1 কুলাম আধানকে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে আনতে যদি 1 জুল কার্য করতে হয় তখন তাকে বলা হয় 1 ভোল্ট। দেখুন আপনি ডেফিনেশন থেকে বলতে পারবেন, মানে ডেরিভেশন থেকে ডেফিনেশন বলা যেতে পারে। 1 কুলম্ব কোনো আধানকে যদি অসীম দূরত্ব থেকে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে আনতে 1 জুল কার্য করতে তাকে 1 ভোল্ট বলা হয়। তাহলে 1 ভোল্ট হলো, তাহলে আমি জানলাম এসআই পদ্ধতিতে এর একক হলো ভোল্ট। তাহলে সিজিএস পদ্ধতি কিছু আছে, আমরা দেখুন সিজিএস পদ্ধতি পড়েছিলাম, কি পড়েছিলাম সিজিএস পদ্ধতিতে, ওই আধানের একক কি পড়েছিলাম, একটা পড়েছিলাম কুলম্ব, একটা পড়েছিলাম ইএসইউ। তার মানে ইএসইউ এর সাথে সিজিএস এর একটা সম্পর্ক আছে, কিন্তু এখানে সিজিএস এর হলো স্টেট ভোল্ট, মানে বিভবের সিজিএস ইউনিট হলো ওটা ভোল্ট, এটা স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব, এটা দুটোর কথা অর্থ একই। ঠিক আছে, বা ইএসইউ বিভব। এরপরে দেখুন একটা আমার ছিল ইএমইউ, তাই না, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটের এককই হলো ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, 1 ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। মানে আমরা এসআই আর সিজিএস দুটো পদ্ধতি পড়েছিলাম, এখানে বলছে এটা চুম্বকীয় পদ্ধতিতে এর একটা একক আছে, সেটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এরপরে একটা ছোট্ট জিনিস করবো, এই 3টে এককের মধ্যে আমরা একটু রিলেশন তৈরি করে নেবো, যেটা আমাদের পরীক্ষায় আসে, জেনারেলি যেটা আসে এইচএস লেভেলে যেটা আসে, হোপফুলি সেরকম ধরনেরই কিছু আসবে। ওপরটা মুছে দিচ্ছি, দেখুন এখানে আমরা কি বললাম, যে 1 ভোল্ট সমান 1 জুল বাই 1 কুলম্ব, তাই না। তাহলে আমি যদি এটাকে সিজিএস এ কনভার্ট করতে চাই, তাহলে ডান দিকে এটা সিজিএস কনভার্ট করলেই হলো। তাহলে এটা দেখুন কত হবে, 1 জুল সমান 10⁷ আর্গ, আর এটা কত হবে 3 × 10⁹ ইএসইউ, এটা আমরা পড়েছিলাম, দেখুন পড়েছিলাম তো। তাহলে 1 ভোল্ট সমান ওই 7 সাথে 9 কেটে গেলে 2 থাকবে, নিচে 300, তাহলে আপনার হলো 1/300 ইএসইউ বিভব। বলবেন এই আবার কি হলো, আর্ক ডাক সব সরিয়ে দিলেন, ইএসইউ মানে এই দুটোতে ইএসইউ, এটা তো পুরোটা ভোল্ট, মানে বিভবের একক না, তাহলে ইএসইউ বিভব, কারণ ইএসইউ একক। তাহলে এটা বলা যেতে পারে, যদি কোশ্চেন দেয় পরীক্ষায় দিতে পারে, একটু নোট করবেন এটা যারা কেমিস্ট্রি বন্ধু আছেন, এটা সমান 1 এই 300 ইএসইউ। এটা কোশ্চেনটা এইচএসে মাঝে মাঝে ডিরেক্টলি জিজ্ঞেস করে নেয় সরাসরি, ঠিক আছে। আর এই ইএমইউ, বলবেন ইএমইউ আধানটা তো আছে, তাহলে ইএমইউ এর সাথে কি সম্পর্ক, দেখুন 1 ইএমইউ বিভব, আধান নয় কিন্তু,
ইলেকট্রোম্যাগনেটিক আধান ছিল, কিন্তু আমরা এখন ধরিনি, দরকার পড়েনি, এখানে দরকার পড়ছে তাই ধরছি। তো এটা মুছে দিতে পারি যে এর হলো ভোল্ট, এর হলো স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব, এর হলো ইএমইউ। ঠিক আছে, আমরা তো শুধুমাত্র এখন করে ঝালাচ্ছি, তাই না, মানে ঝালিয়ে নিচ্ছি। তাহলে 1 ভোল্ট সমান কত হলো 1/300 ইএসইউ। তাহলে 1 ইএসইউ বিভব সমান কত লিখতে পারি আমি? 300 ভোল্ট। এটাও দিতে পারে, বলা তো যায় না, মাথা খারাপ মানুষ ওরা, যা খুশি জিজ্ঞেস করে নিতে পারে। কি জিজ্ঞেস করবে নিজেরা জানি না আমরা। ঠিক আছে, আর 1 ইএমইউ বিভব, ভালো করে বুঝুন, বিভব সমান কিন্তু 3 × 10⁻10 ইএসইউ বিভব। এই সম্পর্কটা আপনাকে মনে রাখতে হবে, এটার জন্য বলার কিছু নাই, করানোর কিছু নেই, এটা আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বিভব কাকে বলে পড়লাম, বিভব স্কেলার আছে সেটা পড়লাম, বিভবের একক পড়লাম, সেই এককদের মধ্যে সম্পর্ক পড়লাম। দেখুন এখান থেকে আবার এগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করতে পারেন আপনি। এটা যদি 3 × 10⁹ হয়, কোথায় গেল চাচা এটা, তাহলে 1 কুলম হয়ে যাবে। এটা মানে 3 × 10⁹ 10, তাহলে ওই জায়গায় আপনি 1 লিখে দিতে পারেন, 1 কুলম। তাহলে এইটা সমান 10 কুলম, তাহলে 10 কুলম সমান 1 ইএমইউ। নিচে থাকে তো যদি পড়ে যায় 0.110। হ্যাঁ ঠিক আছে, এই কটি রিলেশন আমার মধ্যে মনে রাখতে হবে, এই কটি রিলেশন মনে রাখলে আশা করি পড়বে। ইএমইউটা না পড়ার চান্সেস বেশি, আমার জেনারেলি কি বলুন তো, ভোল্ট আর ইএসইউ নিয়ে কাজ হয়, জেনারেলি ভোল্ট আর ইএসইউ নিয়ে পড়ি। ঠিক আছে, এরপরে দেখুন আমরা বললাম যে ইলেকট্রিক পোটেনশিয়াল, আমি যা কিছু বলছি তার বাইরে অনেক কিছু আছে, কিন্তু আপনারা বলবেন হয়তো ছেড়ে দিয়ে চলে গেলাম, তা না, আমরা শুধু এক্সাম ওরিয়েন্টেড পড়ছি, এর মাঝখানেও অনেক কিছু নিয়ে আলোচনা হবে, যেটা মনে হবে ছাড়া গেছে সেটা নিয়েও আলোচনা হবে, এমন কোনো চিন্তার বিষয় নেই। তারপরে দেখুন, যেহেতু বললাম যে ওটা একটা স্কেলার রাশি পোটেনশিয়াল, তার জন্য ওর যোগফলটা স্কেলার মডেলই হবে, হবে না? হবে না? তা ধরুন কোনো একটা জায়গায় কি আধান আছে, কি আধান আছে, এ পয়েন্টে এটার জন্য আধান এই বিভব কত হবে, ধরুন এখানটা একটা জিনিস আছে, তাহলে এ পয়েন্টে বিভব মানে পোটেনশিয়াল কত হবে এ পয়েন্টে। আচ্ছা, যেই পয়েন্টে আমরা পোটেনশিয়াল আছে বা ধরবো, যেই পয়েন্টে পোটেনশিয়াল বিচার করব, তার সবসময় কিন্তু চার্জটাকে আপনাকে ইউনিট ভাবতে হবে, ভালো করে বুঝুন, ওখানে তো একটা চার্জ থাকতে হবে। পোটেনশিয়াল তো তখন হবে যখন একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, উইদাউট ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, ওই পোটেনশিয়াল থাকবেই না যদি আমার চার্জ না থাকে। তাহলে চার্জ যদি থাকে, তাহলে একটা জায়গায় যদি পোটেনশিয়াল থাকতে চাই, তাহলে সেই জায়গাটা আমাকে একটা ইউনিট চার্জ আনতে হবে, তবে তো আমি বুঝতে পারবো যে কোনো একটা, যে বলেছিলাম না, যে যদি ইলেকট্রিক ফিল্ড হয়, আমি যদি একটা ইউনিট চার্জকে আনি, তবেই তো বুঝবো যে কোনো একটা বল আকর্ষণ বিকর্ষণ কাজ করছে। তাহলে কোনো একটা জায়গায় যদি পোটেনশিয়াল নির্ণয় করতে যায়, তাহলে অবশ্যই সেখানে আমার একটা ইউনিট চার্জ ধরে নিতে হবে। ঠিক আছে, ইউনিট চার্জ ধরে নিতে হবে। তাহলে ইউনিট চার্জ ধরে নিলাম, এর জন্য এখানে কত হবে, দেখুন এটা আর, এই দূরত্বটা ধরে নিন আর। আমরা পড়েছিলাম ইলেকট্রিক ফিল্ড কথা বলুন তো, 1/4πε0 Q1 Q2 R²। দেখুন এটা তো কুলম্বসের ল ছিল না, এটা ইলেকট্রিক মানে ইলেকট্রিক ইন্টেন্সিটি ছিল, এটা আকর্ষণ বিকর্ষণ বল ছিল। কিন্তু পোটেনশিয়ালের ক্ষেত্রে কি হবে, এটা বের করা যেতে পারে, আমাদের যেহেতু বের করাটা দরকার পড়ে না, তাই বের করছি না। 1/4πε0 Q/R, এটা মুছে দিচ্ছি কারণ এটা আমার দরকার নেই। দেখুন V = 1/4πε0 Q/R, তাহলে ভি সমান আমি বলতে পারি কোনো একটা পয়েন্টে, ভালো করে বুঝুন, কোনো একটা পয়েন্টে Q/R। আচ্ছা, এইটা আমাকে দেখে বলুন তো, যে এই ভি এর মানটা এসআই হবে না সিজিএস হবে? আগের দিন আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম বলুন তো, যে যদি এই ভ্যালুটা থেকে থাকে, এই ভ্যালুটা কত ছিল, 1/4πε0 মান ছিল 9 × 10⁹, যদি এটা থেকে থাকে তাহলে এটা এসআই, আর যদি সিজিএস হয় তাহলে এর পুরো ভ্যালুটা মান হবে 1, তাহলে সিজিএস এর পোটেনশিয়াল কত হবে, Q/R। চমকা কি নেই চমকা বলুন, বুঝতে পেরেছেন কি পারেননি? পেরেছেন তো? ঠিক আছে, এই যে এই জায়গা থেকে এক জায়গায় গেল, আমরা যে বললাম অসীম দূরত্ব থেকে এলো, সেরকম দেখুন এখান থেকে এখানে যদি যায় আর কি, এটা তখনই বলা দরকার ছিল। তা ইলেকট্রিক মানে ফোর্স ইজ এ কনজারভেটিভ ফোর্স, এটা কোশ্চেন আসতে পারে, যে এটা মুছে দিই। তাহলে যদি কোনো একটা পয়েন্টের জন্য ইলেকট্রিক ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ এ কনজারভেটিভ, কনজারভেটিভ মানে ওদের কার্যটা
ওই যাতায়াতের পথের উপর নির্ভর করে না, ঠিক আছে? এটা আপনি মনে রাখবেন, যেমন স্কেলার রাশি মনে রাখলেন, সেরকম এটা কনজারভেটিভ ফোর্স, একে বাংলায় আমরা বলি সংরক্ষী বল। দেখুন এর কাজ হলো যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মনে করুন এই অসীম থেকে বি থেকে এ তে তো আনছেন, একটা পথে নিয়ে এলেন, এই পথে নিয়ে এলে ওয়ার্ক ডান সমান কিউ ইন্টু ভি এ মাইনাস বিবি। যদি এই পথেও আনতেন তখনও ওয়ার্ক ডান ওইটাই হতো, কিউ ইন্টু ভি এ মাইনাস বিবি। যদি এই পথে আনতেন তখনও কিন্তু ওয়ার্ক ডান হতো কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি। তার মানে যে পথে নিয়ে আসুন না কেন, পথের উপর ওয়ার্ক ডানটা নির্ভর করে না। এরকম ফোর্সকে বলা হয় কনজারভেটিভ ফোর্স। এটা একটা শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে। তা আপনাকে মনে রাখতে হবে গ্র্যাভিটেশন মানে ওই মহাকর্ষীয় যে বল, গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রিক ফোর্স, এটা দুজন কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে? গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রিক ফোর্স হিসেবে কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে? কতক্ষণ ভিডিও হয়ে গেল? খুব বেশি হয়নি, 20 মিনিট। এখন একটু বলা যেতেই পারে, ঠিক আছে? একটু আধ ঘন্টা করে ভিডিও আমরা করতেই পারি, কোনো চিন্তা নেই। তাহলে আমরা জানলাম যে এটা একটা কনজারভেটিভ ফোর্স, এরা পথের উপর নির্ভর করে না, এদের ইউনিট জানলাম, ইউনিটের সাথে এদের ইউনিটের সম্পর্ক জানলাম, এরা একটা স্কেলার আছে সেটা জানলাম, কোনো একটা পয়েন্ট চার্জের জন্য কোনো একটা যদি জায়গায় কিউ আধান থাকে তাহলে তার আর দূরত্বে এ বিন্দুতে তার এই বিন্দুতে তার পোটেনশিয়াল কত হবে সেটা জানলাম, 1/4πε0 কিউ বাই আর। দেখুন এটা এসআই পদ্ধতিতে, যদি সিজিএসে ধরতাম তাহলে কি লিখতাম, আমরা এখনই দেখলাম যে কিউ বাই আর, কোনো চিন্তা নেই, ওখানে ইউনিট চার্জ ছিল তার জন্য। এরপরে মনে করুন এই জিনিসটা কোনো একটা বিন্দুতে এখানে আছে, ধরে নিন, যেমন একটা কথা বলি, ডাইপোল মানে ডাইপোলের জন্য একটা আলাদা ভিডিও এই জন্যই বানাবো যে খুবই স্মুথলি, যে না ডাইপোল দেখার দরকার তিনি ডাইপোল দেখবেন, যেনার দরকার নেই তিনি ডাইপোল দেখবেন না। ডাইপোলের জন্য 3 রকম পজিশন হতে পারে, ঠিক আছে? ডাইপোলকে ছেড়েই, ডাইপোল সম্পর্কিত ডাইপোলের মতনই একটা কথা বলছি, মনে করুন কোনো একটা জায়গায় এখানে 40 ইএসইউ আধান আছে এই পয়েন্টে, আর এই পয়েন্টে 30 ইএসইউ আধান আছে। হ্যাঁ মনে করুন মাইনাস যদি হয় না, আর একটা কথা মনে করুন, এটা মনে করুন বলা হয়নি, ধরুন এ পয়েন্টে পোটেনশিয়াল বার করতে হবে, এ পয়েন্টে পোটেনশিয়াল বার করতে হবে। আচ্ছা যদি এ পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে দিতে কি করতাম, এর করতাম পয়েন্ট চার্জ, কি পয়েন্ট চার্জ, সবসময় এখানে একটা পয়েন্ট চার্জ রাখতে হবে। কি রাখতে হবে আপনাকে? পয়েন্ট চার্জ, মানে একটা ইউনিট চার্জ কিউ জিরো, যেটা পজিটিভ এন ইউনিট, এটা রাখতে হবে। আমরা কি করতাম যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে দিতাম, দেখুন ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পোটেনশিয়াল কিন্তু পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইলেকট্রিক ফিল্ড যদি বের করতে দিতে কি লিখতাম, ইলেকট্রিক ফিল্ড হলে এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা বার করতাম, এবং তার ডাইরেকশন বের করতাম, কোন দিকে যাচ্ছে, ধরুন এইদিকে যাচ্ছি আর এ মনে করুন এইদিকে যাচ্ছে, তখন বিয়োগ করতাম, তাই না? তা এর জন্য বের করতাম এখানে ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে, তাই না? এখানে যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে দিতাম তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ড কতটা, এর জন্য ইলেকট্রিক ফিল্ড কতটা, দুজনে ইলেকট্রিক ফিল্ডটা বের করতাম, দুটোকে যোগ করতাম, যার ডিরেকশন মাইনাস হতো তার মাইনাস লিখতাম, যদি মাইনাস না হতো তাহলে প্লাস লিখতাম। এটা আমাদের কাজ ছিল ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে। কিন্তু পোটেনশিয়ালের ক্ষেত্রে কি করে বলুন তো, পোটেনশিয়ালটা একটু সহজ। পোটেনশিয়ালকে বলেছে একটা স্কেলার আছে, আপনি একটা কাজ করলেন, এখানে একটি প্লাস কিউ জিরো চার্জ নিলেন, যেটা ইউনিট এবং টেস্ট চার্জ কিন্তু ইউনিট, এর জন্য একটা পোটেনশিয়াল থাকবে এখানে, সেটা কি হবে বলুন তো, এটা কি সিজিএস, তার মানে ভি ওয়ান হবে। এতক্ষণ এখানে একটা খেয়াল জিনিস রাখার আছে, যদি মাইনাস চার্জ হয় তার জন্য পোটেনশিয়াল নেগেটিভ হবে, এটা একটু মনে রাখবেন। নেগেটিভ চার্জ হলে তার জন্য পোটেনশিয়াল ওই পয়েন্টে নেগেটিভ হবে, আর যদি আপনার পজিটিভ চার্জ হয় তাহলে ওই পয়েন্টে পজিটিভ চার্জ হবে, এই পজিটিভ পোটেনশিয়াল হবে। পরিষ্কার? যদি মনে করুন নেগেটিভ চার্জ হয় তাহলে ধরুন এই চার্জটা নেগেটিভ -40 সিএসইউ, তাহলে এই পয়েন্টে যে পোটেনশিয়াল ভি ওয়ান এর জন্য আসবে সেটা কিন্তু নেগেটিভ আসবে। ভি ওয়ান এটা আসবে যে -40 বাই, মনে করুন এটা হাইপোথেটিক্যালি ধরে নিন যে এটা দিয়েছিল আপনাকে 8 বা 10, তাহলে আপনাকে বলেছে এটা 5 সেমি, এটা 5 সেমি, মাঝামাঝি একটা বিন্দুতে বলে দিয়েছে, তাহলে আপনি কি লিখবেন, সরি 5, এটা লিখবো
এর ক্ষেত্রে কত বলে দিয়েছে V2, V2 সমান কত লিখবো এর কিউ, মানে V2 মানে কি এর জন্য একটা পোটেনশিয়াল আছে, সেটা কত 30 ইএসইউ বা এটা নিচে 5। দেখো কোনো অসুবিধা নেই। এরপরে আমরা যেহেতু জানি যে পজিটিভের জন্য পজিটিভ পোটেনশিয়াল, নেগেটিভের জন্য নেগেটিভ পোটেনশিয়াল, পজিটিভ চার্জ যদি হয় তাহলে আপনার পোটেনশিয়ালও পজিটিভ হবে, পোটেনশিয়ালও পজিটিভই হবে। তাহলে দেখুন ভি নেট সমান V1 প্লাস V2, তাই না? V1 প্লাস V2 সমান কত, এটা আপনার হলো -40/5 প্লাস 30/5 সমান 5 লসগু হলে -40 প্লাস 30 -10/5 সমান -2। দেখুন টোটাল পোটেনশিয়াল হলো -2 ইলেকট্রোস্ট্যাটিক ভোল্ট, তাই না, বা এসি ভোল্ট, এসি বিভব, কারণ এটাই কি ছিল এটা আপনার। এরপরে এরকম ধরনের অঙ্ক যদি আমাদের পরীক্ষায় পড়ে, শুধু খেয়াল রাখতে হবে যে এই ইউনিটগুলো সব সিজিএসে আছে না সব এসে আছে, ঠিক আছে? এরকমই ধরনের অঙ্ক মাঝখানে দিয়েছিল, আমি মাঝখানে বের করলাম, আবার অন্য কোনো বিন্দুতে দিয়ে রাখতে পারতো। পরিষ্কার? এটা মুছে দিতে পারি। দেখুন আবার মনে করুন একটা অঙ্ক বিভব বের করতে দিয়েছে, আমাকে বিভব বের করতে দিয়েছে। কি বের করতে দিয়েছে? বিভব। কি বের করতে দিয়েছে? বিভব। কিভাবে বের করতে দিয়েছে? যে মনে করুন এখানে আর এখানে, এখানে 10 ইএসইউ আছে, এখানে 10 ইএসইউ আছে, দুটোই পজিটিভ কিন্তু, হ্যাঁ। এখানে ধরে নিন এই দুটোর মধ্যে দূরত্ব বলে দিয়েছে আপনার 12, আর এটার মধ্যে দূরত্ব বলে দিয়েছে 8 সেমি। ধরুন বলেছে এই পয়েন্টে এদের বিভব কত। আচ্ছা ভালো করে পর্যন্ত যদি তড়িৎ ক্ষেত্র বাদ দিয়ে কি করতাম, এই বরাবর করতাম, এই বরাবর করতাম, তাদের একটা উপাংশ দুটোকে নিউট্রালাইজ করতো আর একটা উপাংশ থাকতো, সে দুটোকে যোগ করতাম। কিন্তু এখানে যেহেতু স্কেলার রাশি, ইলেকট্রিক পোটেনশিয়াল যেহেতু স্কেলার রাশি, তার জন্য এর ক্ষেত্রে সেরকম কোনো গল্পই নাই। এর জন্য একটা পোটেনশিয়াল থাকবে এখানে V1, এর জন্য একটা পোটেনশিয়াল থাকবে একটা V2। কি করব, ভি নেট সমান V1 প্লাস V2 বের করে নেবো, সরাসরি যোগ করে দেবো। স্কেলার আছে আবার একটা সুবিধা, যে এটা আমার V1 V2 বের করলাম, এর জন্য V1 বেরিয়ে এলো, এই চার্জটার জন্য এই পয়েন্টে একটা পোটেনশিয়াল থাকবে, বলেছি চার্জের জন্য যে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল থাকবে, যদি প্লাস একটা Q0 চার্জ আপনি অ্যাজিউম করে নেন, ইউনিট চার্জ। তাহলে এটা 12 ছিল মানে কি বলুন তো, এটা 6, এটা 6, আর আমরা জানি যে এটা 6, এটা 8 হলে এটা 10 হবে, এটাও 10 হবে। আমি ওই জন্য ইচ্ছা করতে 6 আর 8 নিয়েছিলাম। তাহলে এর জন্য এর পোটেনশিয়াল কত হবে? V1, V1 কত হবে বলুন? 10, মানে কিউ বাই আর 10 মানে 1 স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব, তাই না? আর V2 কত হবে? সেম হবে, দেখুন 10/10 1, তাহলে টোটাল ভি কত হবে? 1 প্লাস 1 সমান 2, তাহলে ভি নেট কত হবে আপনার? 2 ইএসইউ বিভব। হোপফুলি পরিষ্কার করতে পারলাম যে যদি কোনো একটা পোটেনশিয়াল কোনো একটা বিন্দুতে দেয় তাহলে আমি কীভাবে করবো। এবং এটা আরও আছে, মানে পোটেনশিয়াল শুধু এইটুকু কনসেপ্ট তা নয়। ধরে নিন এরকমই দিতে দিতে আর একটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা পরীক্ষা দিয়ে দিতে পারে, আপনাকে কিন্তু জিরো বের করতে হবে, দিবে না হোপফুলি, কেন এটা বড় অঙ্ক। ধরে নিন একটা বর্গাকার আছে, ধরে নিন এটা 50 ইএসইউ, এটা 50 ইএসইউ, ভালো করে বুঝুন, এটা -50 ইএসইউ, এটা -50। যদি অঙ্ক দেয় চান্সেস বেশি এরকমই দিবে। বলেছে আপনাকে মিড পয়েন্টে সেন্টারে, এই যে সেন্টারটা আছে বা দুটো লম্ব পরস্পরকে যে ছেদ করেছে, ছেদ বিন্দুতে পোটেনশিয়াল কত, কি করতে হবে বলুন তো? ধরে নিন এখানে একটি প্লাস Q0 চার্জ আছে ধরে নিন, এবং এখান থেকে বসে ভাবুন কেউ নাই, শুধু এটা আছে, তাহলে এই ডিস্টেন্সটা কত বের করবেন? ধরে নিন এটা 10 হয়ে গেল, এটা 10 হয়ে গেল, এটা 10 হয়ে গেল, দিয়ে দিয়েছে 10 আর কি। তাহলে টোটালটা কত, মানে ডায়াগোনাল কত হয় আমাদের? 10√2, এটা আমরা জানি। দেখুন এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার, তাহলে 100, 100 100 200 2, তাহলে 2 মানে কত? এটা হাফ, তার মানে 5√2। দেখুন সবার মান এসে যাবে 5√2, এটা আমরা সবাই জানি, সব বন্ধুদের মধ্যে এটা জানা আছে যে আমি কি করে বের করলাম 5√2। দেখুন এখান থেকে এর জন্য একটা পোটেনশিয়াল আসবে, এর জন্য একটা পোটেনশিয়াল স্কেলার আছে কিন্তু সবাই, এর জন্য একটা, মানে এটা হবে V1, এটা হবে V2, এটা হবে আপনার V3, এটা হবে আপনার V4। দেখুন এটা প্লাস ভি নেট কত হবে বলুন তো? V1, V2, V3, V4। দেখুন এটা কত হবে প্রথমটা?
প্রথমটা আপনার হবে 50/5√2, দেখুন প্লাস, এটা প্লাস আছে, তাহলে কত হবে, এটাও সেম হবে v2 মানে 5√2, দেখুন এটা মাইনাস, তার মানে এটা আপনার হয়ে যাবে 50/5√2, এটাও মাইনাস, এটা চতুর্থটা, তাহলে 50/5√2, দেখুন এটা দুটো এটা দুটো এটা দুটো কেটে গেল, তাহলে জিরো হলো। জিরো কেন হলো বলুন তো? জিরো এই জন্যই হলো যেহেতু চারটে ইউনিটের মানও সমান দেওয়া ছিল এবং সাইনগুলো অপোজিট ছিল। জরুরি নয় যে এটা মাইনাস হতে হবে, এমন হতেও পারতো আপনার ক্ষেত্রে যে এটি আপনাকে প্লাস দিয়েছে এটি আপনাকে মাইনাস দিয়েছে, তাও জিরো আসতো। যদি না হতো, যদি মনে করুন জিরো, এই 50 না থেকে 10, 20, 30, 40 তাহলে কি হতো, আমি সেমভাবে যোগ করে দিতাম, আমার এখানে জিরো এসছে আমি সেমভাবে যোগ করতাম। যদি মনে হয় 50 না থেকে এটা 100 থাকতো তাহলে কিন্তু 100 হতো, তাহলে আর কাটতো না, তখন বিয়োগ করতাম। সিম্পল ভাবে আমরা অনেক মানে কালচার করেছি এগুলো নিয়ে, সম্বন্ধে জানি। ঠিক আছে, ভিডিও খুব লম্বা হয়ে যাবে আমি জানি না কতটা বোঝাতে পারছি এবং কতটা ভালোভাবে কাজে লাগতে পারছি, কিন্তু আমার ছোট্ট চেষ্টা আর আপনাদের উপদেশ, এবং আরও বন্ধুরা আছে তারাও চেষ্টা করুন, এভাবেই আমরা এগোতে পারবো। নাহলে আমাদের যে সিলেবাস, আমাদের যে অবস্থা, মানে যা কম সময় আছে, কম সময়ের মধ্যে শেষ করা খুব চাপ। আর একটি কথা বলি ভিডিওটি শেষ করব, পরে ভিডিওতে ডাইপোল নিয়ে সমস্ত কিছু কথা বলবো। মনে করুন আমরা আগের দিন পড়েছিলাম এখানে একটা 40 ইএসইউ আধান আছে, এখানে একটা 50 ইএসইউ আধান আছে, ধরুন মাঝামাঝি কোনো একটা বিন্দু বলেছিল, কি বলুন তো, যে উদাসীন বিন্দু থাকবে, করেছিলাম, যে বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড, নেট ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। দেখুন ইলেকট্রিক ফিল্ড মানে এখানে পাওয়ার বোঝাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড মানে এখানে ইলেকট্রিক ইন্টেন্সিটি মানে ক্ষমতা, মানে তড়িৎ বল যাকে বলছি আমরা, ঠিক আছে, এটা আপনি মাথায় রাখবেন। ইলেকট্রিক ফিল্ড মানে সেই এরিয়াটা নয়, সেটা শুরুতে পড়েছি, শুরুতে ভুলে গেছি। এখন তড়িৎ বল বলতে ইলেকট্রিক ই কে বোঝায়, ই বলছে উদাসীন বিন্দু মানে এই দিকেও যতটা ইলেকট্রিক ফিল্ড হবে এই দিকেও ততটা ইলেকট্রিক ফিল্ড হবে, বা দুটোই সেম হবে। একটা পয়েন্টে আসবে এই জায়গাটায় ইলেকট্রিক ফিল্ড কিছু থাকবে না, যদি একটা ম্যাগনেটকে রাখা হয় না, তাহলে সেই ম্যাগনেটে বিচ্যুতি হবে না। একটা যদি গোল ম্যাগনেট আমাদের যেটা হয়, ইলেকট্রিক ফিল্ডের সাথে ম্যাগনেট বিচ্যুতি হয়, এটা হবে না এই উদাসীন বিন্দুতে। কিন্তু এই উদাসীন বিন্দুতে বিভব জিরো হবে না, ভালো করে বুঝুন। এই উদাসীন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড জিরো হতে পারে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জিরো হতে পারে, কিন্তু উদাসীন বিন্দুতে পোটেনশিয়াল জিরো হবে না। এটা মানে একটু ভুল ভ্রান্তির জন্য জিজ্ঞেস করে নিতে পারে যে উদাসীন বিন্দুতে কোনো একটা সিস্টেমেটিক মানে কোনো একটা দুটো পয়েন্টের যদি মাঝখানে কোনো একটা উদাসীন বিন্দু থাকে, দুটি চার্জের মাঝখানে যদি কোনো উদাসীন বিন্দু থাকে, তার কি পোটেনশিয়াল জিরো হবে? অবশ্যই না, অবশ্যই না। হতে পারে কিন্তু হবে এটা জরুরি না, ভালো করে বুঝুন। উদাসীন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে, অবশ্যই হবে, তার জন্য এটা উদাসীন বিন্দু। কিন্তু পোটেনশিয়াল জিরো হতে পারে, অবশ্যই হবে এটা বলা যায় না। কখন হতে পারে বলুন তো? যখন এটাও আপনাকে দেওয়া থাকবে 40 ইএসইউ আর এটাও দেওয়া থাকবে -40 ইএসইউ, দেখুন পোটেনশিয়াল জিরো হয়ে যাবে। কেন বলুন তো? পোটেনশিয়াল আমি কি পড়লাম একটু আগে থেকে, যে ভি নেট সমান কত, v1 প্লাস v2, তাই না? তাহলে v1 যদি হয় 40 বাই, মনে করুন এটা আর, এটাও আর, আর তাহলে -40/r সমান জিরো। দেখুন জিরো হতে পারে, কিন্তু জিরো হবে তার কোনো গ্যারান্টি নেই। যদি দুটো প্লাস থাকতো তাহলে কিন্তু জিরো হতো না। তাহলে এই কোশ্চেনটা আসতে পারে আপনাকে যে একটা উদাসীন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড জিরো হবেই, কিন্তু পোটেনশিয়াল কি জিরো হবে? না হতে পারে। তো আজকের মতো ভিডিও আধ ঘন্টার নিয়ার অ্যাবাউট হয়ে গেছে হোপফুলি, তাই এখানেই থাক। আমাদের ইনিশিয়েটিভটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও জানাবেন। কেউ মুখ ফিরিয়ে নেবেন না যে ভুল হয়ে গেছে আমরা এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি। অবশ্যই থাকুন, সবাইকে সমৃদ্ধ করব, সবাই চাকরির জন্য চেষ্টা করব, হোপফুলি সবাই সাকসেসফুল। থ্যাংক ইউ ভেরি মাচ।